আর কয়েকদিন বাদ তুমি তোমার মাধ্যমিকের রেজাল্ট হাতে পাবে, আর তারপরেই তোমাকে একটা নতুন ক্লাসে উঠতে হবে। এবার এই ক্ষেত্রে সমস্যা হলো কি, এতদিন ধরে তুমি জানতে নতুন ক্লাসে উঠলাম, আমি এই সাবজেক্টগুলো সিলেক্ট করে রেখেছিলাম, আমার এইভাবে পরীক্ষা হবে, এইভাবে চলেছিল এইভাবে চলতে হবে, এইভাবে আমাকে পড়তে হবে। কিন্তু যখন তুমি ক্লাস ইলেভেনে উঠবে, তোমার জীবনটা পুরোপুরি পাল্টে গেল। কারণ হচ্ছে তুমি যেই সিলেবাস জেনে এসেছিলে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হচ্ছে না। একদম সব কিছু একটা চেঞ্জ, যেই পথে তুমি নতুনভাবে চলছো। এবার এই পথ চলার আগে যদি এই পথটা সম্পর্কে না জানে তুমি চলতে শুরু করো, তো তাহলে হোঁচট খাওয়ার চান্সটা অনেকটা রয়েছে। ইতিহাস একটা মোটেই সহজ সাবজেক্ট নয়, অনেক শক্ত সাবজেক্ট, এটা সবাই মনে করে, আমিও মনে করি। কিন্তু এই শক্তটাকে আমরা যদি একবার বুঝে নিই, তাহলে এই শক্ত জিনিসটা আমাদের কাছে শক্ত থাকে না, এটা সোজা হয়ে যায়। কিন্তু সেই শক্ত বুঝবো, যাদের যাদের ইতিহাস পছন্দ তারা তারা ইতিহাস সাবজেক্টটাকে নিজের সাবজেক্টে রাখবে। কিন্তু তার সাথে সাথে তোমাকে এটাও বুঝতে হবে এই বছরে তোমার ইতিহাসের চ্যাপ্টারে রয়েছেটা কি, কোন কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে, এবং এইবারের এক্সাম সিস্টেমটা কি। এতদিনে তোমরা সবাই সার্চ করে দেখে নিয়েছো, তবে স্যার আপনি কি আলাদা বলবেন? হ্যাঁ, আমি কিছু আলাদা জিনিস বলবো। আমি শুধু যে সিলেবাসে এই টপিকগুলো রয়েছে এইভাবে এটা তোমাকে হচ্ছে পড়ে নিতে হবে ওরকম না, যে কীভাবে পড়লে তোমার হচ্ছে বেশি নম্বর পাবে, যে আগের থেকে এটা কী চেঞ্জ সেই জিনিসটা তোমাকে বলে দিতে হবে। আদারওয়াইজ না হলে বাকি সব জায়গায় দেখছো তো, আর আমার এখানে দেখার মধ্যে তাহলে কি পার্থক্য রয়েছে, কি কি কতটা চেঞ্জ হয়েছে। তো সেই সব কিছু নিয়েই হচ্ছে আজকে ভিডিওটা, খুব বেশি বড় না করে সোজাসুজি তোমাদের কাছে সব কিছু জিনিসগুলো ক্লিয়ার করেই চলো যাওয়া যাক। প্রথমেই দেখো যেটা হচ্ছে কি, যে এতদিন ধরে তোমরা কি এসেছিলে, যে এতদিন ধরে তোমরা একটা ফাইনাল পরীক্ষা দিতে। তো সেক্ষেত্রে কি এই জিনিসটা সবাই জানো, যে এই ক্ষেত্রে হচ্ছে সেমিস্টারে ভাগ হয়ে গেছে। দুটো সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। এই জিনিসটা হচ্ছে ফার্স্টে বুঝে নিতে হবে, দেন তারপরে কী কী টপিক রয়েছে সেইগুলোতে আসবো। তো ফার্স্ট সেমিস্টারে কী কী রয়েছে, ফার্স্ট সেমিস্টারে যেই চ্যাপ্টারগুলো থাকবে, 1 নম্বর চ্যাপ্টার থাকবে, 2 নম্বর চ্যাপ্টার থাকবে, আর হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার থাকবে। ঠিক একইভাবে সেকেন্ড সেমিস্টারে কী থাকবে, সেকেন্ড সেমিস্টারে থাকবে হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার, আর হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার। এবার তো গেল, এবার কোন চ্যাপ্টার থেকে কত কি প্রশ্ন আসবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, যে ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমার কাছে কোশ্চেন আসবে হচ্ছে 10 নম্বরের, আর এটা টোটালটাই কিন্তু এমসিকিউ আকারে। তারপরে কি সেকেন্ডটা, সেকেন্ডের ক্ষেত্রে তোমার কাছে যেটা আসবে সেটা কি 15 নম্বরের। আর থার্ডের ক্ষেত্রে কি আছে, হচ্ছে তোমার কাছে 15 নম্বর। তাহলে কি 15 15 30 আর 10 হচ্ছে 40, টোটাল হচ্ছে ফার্স্ট সেমিস্টার, তার মানে হচ্ছে তোমার কাছে 40 নম্বরের। আর এই 40 নম্বর কিসে হবে, এখানে কোনো তোমাকে বড় প্রশ্নের উত্তর দিতে হবে না, এখানে 40 নম্বর। এবার হচ্ছে তোমার প্রশ্ন, যখন আমি এখানে বলবো যে কোন কোন টপিকগুলো রয়েছে, এবার তোমার মাথার মধ্যে আসবে, আরে স্যার এত টপিক, এত বড় জায়গা, এখান থেকে মাত্র 40টা শর্ট কোশ্চেন, একটা বড় কোশ্চেন লিখে দিলে ক্ষেত্রে কি ওখানে সাজেশন করা যায়, বড় কোশ্চেনটা হয়ে গেল, আমি স্যার পড়ে নিলাম, খুব সুন্দরভাবে হয়ে গেল। তো তাহলে শর্ট কোশ্চেনের দিকে তাহলে কি করা যেতে পারে। তো এক্ষেত্রে সমস্যা যেমন এসছে, তো এর সমাধানও আমাদেরকে বের করতে হবে। তো এক্ষেত্রে যে সমাধানটা আসবে, যে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি আসার চান্স থাকে, সেইগুলোকে একটা হচ্ছে স্ট্রাকচার বানাতে হবে, সেই স্ট্রাকচারের উপর বেস করে তোমাকে পড়তে হবে। তাহলে কি ওইখান থেকে এমন কোশ্চেন কিছু আমাদেরকে রেডি করতে হবে যেগুলো আসার চান্স হচ্ছে 99% থাকবে, কিংবা হচ্ছে 90 ওপরে। ওই কোশ্চেনগুলোর উপর সব থেকে বেশি জোর দিতে হবে, দিয়ে তারপরে কি এক্সেস বাড়াতে হবে। মানে স্ট্র্যাটেজি ওয়াইজ হচ্ছে আমাদেরকে পড়ে এগোতে হবে, তবে আমরা কিন্তু জিনিসটাকে খুব ভালোভাবে করতে পারবো। আর হচ্ছে এই 40-এর মধ্যে 35-এর ওপরে আমরা নিঃসন্দেহে নাম্বার রাখতে পারবো। আর যে সব থেকে ভালো প্রিপারেশন করে নেবে, তার তো 40-এর ক্ষেত্রে 40 নম্বরটা রাখা কোনো বড় ব্যাপার হবে না। তো তারপরে সেই জিনিসটা টপিকটা কি আর কিভাবে কি করব সেটার মধ্যেও আসবো। তো চলো এবার হচ্ছে সেকেন্ড দিকে দেখতে যাই। তো সেকেন্ড দিকে যদি আমরা দেখি, যে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কি কি আসবে। সেকেন্ড সেমিস্টারে হচ্ছে তোমাদের এই যে 4 নম্বর চ্যাপ্টার, সরি এখানে আমার লিখতে একটু ভুল হয়েছে, 4 5 6 হবে এখানে, 4 5 আর হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার। এবার হচ্ছে কি 4 নম্বর চ্যাপ্টার থেকে না আসবে হচ্ছে 15 নম্বর। তারপরে কি 5 নম্বর চ্যাপ্টার থেকে কি আসবে, 5 নম্বর চ্যাপ্টার থেকেও আসবে হচ্ছে 15 নম্বর। আর কি 6 নম্বর চ্যাপ্টার থেকে আসবে হচ্ছে 15 নম্বর। ঠিক আছে, তাহলে কি দেখলাম, 6 নম্বর চ্যাপ্টার থেকে এলো 15 নম্বর,
পাঁচ নম্বর থেকে আসবে হচ্ছে 10 নম্বর, 15 15 30 আর 10 হচ্ছে 40, ঠিক আছে। 4 নম্বর চ্যাপ্টারে কি এলো, 15 নম্বর এলো। তারপরে 5 নম্বর চ্যাপ্টার থেকে এলো হচ্ছে 10 নম্বর। আর হচ্ছে কি, আর হচ্ছে তোমাদের ক্ষেত্রে 3 নম্বর চ্যাপ্টার থেকে এলো হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার থেকে এলো হচ্ছে 15, 5 নম্বরে 10, আর হচ্ছে 6 নম্বর বাকি থাকবে। হ্যাঁ, তো 6 নম্বর থেকে আসবে কি, 6 নম্বর থেকে আসবে হচ্ছে 15 নম্বর। তো তাহলে এখানে 15 15 30 আর 10 হচ্ছে 40। এবার এখানে কি, এখানে হচ্ছে তোমার শর্ট কোশ্চেন না, এমসিকিউর সঙ্গে কিন্তু একটুখানি লং কোশ্চেনও থাকবে। শর্ট কোশ্চেনের সঙ্গে থাকবে হচ্ছে লং কোশ্চেন। তো এই ক্ষেত্রে হচ্ছে এই ফার্স্টের সেমিস্টারের সঙ্গে এই সেমিস্টারের ডিফারেন্স। এবার এই দুটো জায়গা গেল, এখানে কিছু বড় কোশ্চেন করতে হবে, কিছু শর্ট কোশ্চেন। প্রথমটার ক্ষেত্রে একদম পুরো হচ্ছে শর্ট কোশ্চেন করতে হবে। এবার তো এই জিনিসটা গেল, তো এবার যে জিনিসটা দেখতে হবে তাহলে স্যার আছেটা কি, এইখানের মধ্যে আছেটা কি। তো সেই জিনিসটা যদি আমাদেরকে দেখতে হয় তো তাহলে হচ্ছে এইখান থেকে চলো তোমাদেরকে বলি, প্রথম থেকে কিছু কিছু জিনিস মিল পাবে আগের বারের সঙ্গে, আগের চ্যাপ্টারগুলোর সঙ্গে এখানেও মিল পাবে। তো এখানে কি রয়েছে, প্রথম চ্যাপ্টারটাতে যেটা রয়েছে না সেটা হচ্ছে লার্নিং হিস্ট্রি, ইতিহাস পার্ট। ইতিহাস সম্পর্কে হচ্ছে প্রাথমিক ধারণা, যেটা আগেরও ছিল এখনও রয়েছে, খুব বেশি চেঞ্জ হয়নি। এবার কি ইতিহাস সম্পর্কে ধারণা, তারপর কি প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, এই যেইগুলো ছিল যে একদম পুরো প্রাচীনকাল থেকে কীভাবে শুরু হলো, তারপরে কীভাবে কীভাবে এগোলো, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে প্রথমটা ইতিহাস সম্পর্কে তোমার আইডিয়াটা ক্লিয়ার করাবে। মিউজিয়াম কি, কীভাবে সেখানে কাজ হয়, কোন জিনিসটা কি, ইতিহাসটা কেন আমরা পড়ছি, এই সব কিছুগুলো এখানে। এবার কি এখান থেকে হচ্ছে আমাদেরকে বাছাই করতে হবে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার বাছাই করবো কী করে, ঠিক আছে আমি আছি তো, নো টেনশন। আর তার সাথে সাথে কী বলবো যে এই কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে দেখা একটা আমাদের তো একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে সবাই জয়েন্ট হও। আর একটা স্পেশাল 11-12-এর জন্য, হিস্ট্রির জন্য তোমাদের হচ্ছে একটা গ্রুপ করা আছে, সেখানে চাইলেও তুমি হচ্ছে চলে আসতে পারো এবং আমার সঙ্গে ডাইরেক্ট কানেকশানও থাকবে। তো সেইখানের মধ্যেও আমরা আলোচনা করে নিতে পারি কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট, এবং কোন ভিডিও কখন কী আসবে সেই সব আপডেটও সেখান থেকে তুমি পেয়ে যেতে পারো। তাহলে প্রথম চ্যাপ্টারটা গেল যে এইখানে কী কী রয়েছে, ইতিহাসের তথ্য, ইতিহাসের ব্যাখ্যা, তারপরে কি ইন্দো পার্সিয়ান হচ্ছে ঐতিহ্য অনুযায়ী মধ্যযুগীয় ভারতের ইতিহাস রচনার প্রকৃতি, ইতিহাসের ধারণা, এই সব কিছু টোটাল ইতিহাসের কনসেপ্টের ওপর। ইতিহাস এবং হচ্ছে কালক্রমের হচ্ছে রৈখিক চক্রাকার পর্যায়ক্রম, কীভাবে হচ্ছে সব কিছু ঘুরতে ঘুরতে আবার একই জায়গায় আসছে, যে একটা গোলাকার পথ ঘুরে ঘুরে সেই একই জায়গায় আসছে, তো সেই পথটাই কিন্তু এই চ্যাপ্টার 1-এর মধ্যে পুরোপুরি আলোচনা হবে। তো তাহলে এবার দেখবো হচ্ছে আমরা চ্যাপ্টার 2-এ কি রয়েছে। চ্যাপ্টার 2-এ থাকবে হচ্ছে সাম্রাজ্য। সাম্রাজ্য এবার কি রয়েছে, যেই মহাদেশগুলো রয়েছে, 3টে মহাদেশের প্রত্যেকটা সাম্রাজ্যর কথা হচ্ছে এখানে পড়বে। এবার কোন টাইমে, 1300 BC থেকে আমরা পড়বো হচ্ছে 100 BC। এই টাইমে যতগুলো মহাদেশ ছিল, তো সেই মহাদেশে তোমার হচ্ছে যত কিছু সাম্রাজ্য ছিল, তো সেই সাম্রাজ্য সম্পর্কে এখানে পড়বো, এবং তার থেকে যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমরা কিন্তু এখানে আলোচনা করব। যেমন রোমান সাম্রাজ্য এবং তার স্থিতিশীলতা, তারপরে হচ্ছে কি উপসাম্রাজ্য, তারপরে হচ্ছে রোমানদের সঙ্গে যোগাযোগ কিভাবে স্থাপন হয়েছিল, মহাদেশীয় সাম্রাজ্য এবং তার অর্থনীতি, দাসত্বের গুরুত্ব, সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতির ওপর প্রভাব, এই টোটাল এই 1300 থেকে হচ্ছে 1000 BC-র মধ্যে যা কিছু ঘটনা ঘটছে, এই টোটাল 100, সরি 1000 না 100, এই টোটাল জিনিসগুলো কিন্তু আমরা এই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে পড়বো। লাগছে অনেক ভয়, যখন পড়বো ডিটেলস একবার বুঝে নেবো, বুঝে নিয়ে যখন পড়বো জিনিসটা ক্লিয়ার হবে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা দেখবো, তো তখন কিন্তু এই চ্যাপ্টারটাকে নিয়ে লাগবে না আর কোনো ভয়। তো যাই হোক, 2 নম্বর চ্যাপ্টার গেল, এবার হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারটা কিন্তু একটুখানি হচ্ছে শক্ত, বেশ সুন্দর করে লেখা রয়েছে। এবার 3 নম্বর চ্যাপ্টারে কি রয়েছে, 3 নম্বর চ্যাপ্টার বা ইউনিট 3, এখানে কি রয়েছে, এখানে না দেখবে টপিকটা বইটা যখন নেবে তো তখন দেখবে এখানে একটা কথা লেখা রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে শাসনের ধারণা। শাসনের ধারণা বলতে বিভিন্ন সাম্রাজ্য এসছে,
সেই সাম্রাজ্যগুলো কিভাবে শাসন কার্য চালিয়েছে, এবং যত সাম্রাজ্যের সম্পর্কে জানবো, যত সাম্রাজ্যের শাসন কাঠামো সম্পর্কে দেখবো যে নানান বৈচিত্র্য। তো যে আজ যা ঘটছে সেটা কোনো একটা প্রাচীনকালে ঘটেছিল, সেটারই আপডেট ভার্সন এখন ঘটছে। তো সেরকম কি শাসনের ধারণা সেই প্রাচীন টাইম থেকে কীভাবে কে কী শাসন চালাচ্ছে সেইগুলো। তো এইখানের মধ্যে কি হচ্ছে, বিভিন্ন জনপদ আর মহাজনপদ সম্পর্কে হচ্ছে এখানে জানবো, এবং সেইখানে হচ্ছে রাজতন্ত্র বা রাজ্য চলছিল যেগুলো, সেই সব জিনিসগুলো নিয়ে হচ্ছে এখানে আলোচনা হবে। এখানে আমরা দেখবো যে সাম্রাজ্য কাকে বলে। আগের বছরের জন্য আমি কিন্তু এই টপিকটা পড়িয়েছিলাম, দেখবে আমার একটা প্লে লিস্ট আছে ক্লাস 11-এর হিস্ট্রি, সেখানে কিন্তু এই টপিকগুলো হচ্ছে মেনলি করা রয়েছে, ডিটেলসভাবে করা আছে, বড় বড় আলোচনার জন্য হচ্ছে করা রয়েছে। এবার তোমাদের হচ্ছে এমসিকিউ হিসেবে করতে হবে, কিন্তু ওখান থেকে তুমি আইডিয়াটা পেয়ে যাবে যে টোটাল ব্যাপারটা কি রয়েছে সেইটা। তারপর কি রাজতন্ত্রের সাথে হচ্ছে পার্থক্য, রাজতন্ত্র আর হচ্ছে সমাজতন্ত্রের হচ্ছে পার্থক্য, রাজতন্ত্রের সঙ্গে সাম্রাজ্যের তুলনা, এই সব কিছু। এরপরে হচ্ছে কয়েকটা সাম্রাজ্য সম্পর্কে এখানে দেখবো, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এইখান থেকে প্রচুর কোশ্চেন হয়, সেইগুলো নিয়ে একটা সিরিজ করে দেবো। তারপরে কি চোল, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে দেখি কে বলতে পারে, চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে দেখি কে বলতে পারে, এইসব নিয়ে আমি আলোচনা করবো। কিন্তু হচ্ছে এখন চলো দেখা যাক 3 নম্বর চ্যাপ্টারে কিন্তু এইগুলো চলবে। এইগুলো ইজি, দেখতে লাগে শক্ত কিন্তু ইজি, ইন্টারেস্টিং রয়েছে ব্যাপারগুলো, তার জন্য কি মাথার মধ্যে গেঁথে থাকবে, কোনো ভুলে যাওয়ার চান্স থাকবে না। তারপর কি রোমান সাম্রাজ্য, তারপরে কি দেখবো মুঘল আর হচ্ছে অটোমান সাম্রাজ্য। এইগুলো নিয়ে এই চ্যাপ্টার 3 অবধি নিয়ে বা ইউনিট 3 অবধি নিয়ে যেইটা চলবে, এইগুলো হচ্ছে তোমার প্রথম সেমিস্টার। এখান থেকে যা কিছু হবে, যেইখান কিছু সব কিছু নিয়ে হচ্ছে চলবে তোমার প্রথম সেমিস্টার। এইটা দিয়ে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হলো। এবার তোমার কাছে আসবে যেটা, সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার, S2 লিখছে, সেমিস্টার 2। এবার হচ্ছে কি সেকেন্ড সেমিস্টার যখন আসবে, তো সেকেন্ড সেমিস্টারের মধ্যে কি কি থাকবে, সেকেন্ড সেমিস্টারের মধ্যে যেটা থাকবে, চলো হচ্ছে একদম পুরো হচ্ছে চ্যাপ্টার 4 থেকে শুরু করা যায়। CH4, এখানে কি কি রয়েছে, এখানে থাকবে হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি, তারপরে কি ভারতীয় প্রেক্ষাপট, কৌটিল্যের অর্থশাস্ত্র, তারপরে হচ্ছে কি রাষ্ট্রীয় নৈপুণ্য, তারপরে জিয়াউদ্দিন বারানি, তারপরে দিল্লি সুলতানিদের অধীনে বিভিন্ন যে সকল রাজ্যগুলো ছিল, সেই সকল রাজ্যের প্রকৃতি কিরকম ছিল। তারপরে ছিল কি গ্রিক আর রোমান সাম্রাজ্য এবং তার হচ্ছে বিশ্বের মধ্যে তার প্রভাব, তারপরে হচ্ছে কি বিশ্ব টমাস ক্রসওয়েল এবং হচ্ছে নতুন রাজতন্ত্র, এই সব কিছু জিনিসগুলো এখানে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে থাকবে কি হচ্ছে বৌদ্ধিক ভিত্তি অনুযায়ী রাষ্ট্র, বৌদ্ধ ধর্ম সম্পর্কে হচ্ছে পড়তে হবে। তো এই সব বিষয়গুলো চলে আসবে তোমার হচ্ছে একদম চ্যাপ্টার 4-তে। ইউনিট 4 বা চ্যাপ্টার 4 নাম তো এরকম বলছে যে পার্টিকুলার একটা টপিকের উপর বেস করে নয়, বিভিন্ন টপিক, যেমন হচ্ছে বৌদ্ধ আছে, তেমন হচ্ছে এইখানের বাইরে ভারতের বাইরের হচ্ছে রোমান সাম্রাজ্য, গ্রিক সাম্রাজ্য নিয়েও হচ্ছে এখানে পড়তে হচ্ছে। তারপরে তোমাদেরকে এইখানে কি একই সঙ্গে সঙ্গে অর্থশাস্ত্র, মৌর্য টাইমে যদি আমরা দেখি যে যেমন হচ্ছে কৌটিল্য, যার নাম শুনি কৌটিল্যের অর্থশাস্ত্র, তো সেই সম্পর্কেও এখানে আমাদেরকে পড়তে হবে। কৌটিল্য তার অর্থশাস্ত্র, তারপর কি রাষ্ট্রের নৈপুণ্য, রাষ্ট্র কিভাবে চলছে, মানে অর্থশাস্ত্রের মধ্যেই হচ্ছে মেনলি দেওয়া রয়েছে কি কিভাবে একটা রাষ্ট্রকে চালাতে হবে, পুরো হচ্ছে কি ফাইন্যান্সিয়াল রিলেশন বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি করে স্টেবল করবে, সেই সব কিছুর একটা হচ্ছে অর্থনীতির সব থেকে টপ বই হচ্ছে অর্থশাস্ত্র। তো সেই সম্পর্কে হচ্ছে এখানে আমাদেরকে দেখতে হবে। আর এইটাই থাকবে হচ্ছে তোমাদের সেমিস্টার 2 এর প্রথম চ্যাপ্টার বা চ্যাপ্টার 4, যেটা সেমিস্টার 2-এ প্রথম তোমাদের হচ্ছে চ্যাপ্টার হিসেবে পড়তে হবে। এইটা গেল। অর্থাৎ কি এখানে মেন যদি আমরা বলি যে এই চ্যাপ্টারটার নাম কি রয়েছে, এটা রয়েছে রাষ্ট্রের অবস্থা ও তার প্রকৃতি। বা গতি প্রকৃতি। ঠিক আছে, তো এটা গেল চ্যাপ্টার 4। এবার দেখো হচ্ছে চ্যাপ্টার 5-এ কি রয়েছে বা ইউনিট 5।
ইউনিট 5-এ যদি আমরা দেখি যে এখানে কি কি পাবো, এখানে পাবো হচ্ছে ক্রুসেড, ক্রুসেডের যুদ্ধ, ধর্মযুদ্ধ মনে পড়ছে এইগুলো। আচ্ছা তোমাদের কি করে মনে হবে, তোমরা তো ফার্স্টে গেছো, তো এগুলো হচ্ছে আগেও করিয়েছিলাম, তো ঠিক আছে। চলো হচ্ছে ক্রুসেড, এইগুলো হচ্ছে আমার রেকর্ডেড ক্লাসও রয়েছে, হ্যাঁ, যেগুলো যে দেখতে চাও সে হচ্ছে ইজিলি দেখতে পাবে, ক্লাস 11-এর প্লে লিস্টে যাবে, সেখান থেকে গিয়ে নিঃসন্দেহে পুরো হচ্ছে দেখতে পাবে যে ক্রুসেড এবং হচ্ছে পরিবর্তনশীল সংস্কৃতির ঐতিহ্য এখানে হচ্ছে আমরা দেখতে পাবো। এইটার মধ্যে এটা বুঝলে কিন্তু চ্যাপ্টারটা ইজি, না বুঝতে পারলে চ্যাপ্টারটা কিন্তু আছে বেশ শক্ত। তারপর কি সাংস্কৃতিক ইতিহাস উপলব্ধি করা হচ্ছে, পেন্টিং, তারপরে রয়েছে শিল্প, আর হচ্ছে রেফারেন্স সহ রূপান্তরের সময় ও স্থাপত্য, কীভাবে কোনো কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, শিল্প স্থাপত্যগুলোর উপর ভিত্তি করে আমরা দেখবো যে কীভাবে সব কিছু জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, সেই সব কিছু এখানে রয়েছে। রেনেসা, নবজাগরণ যেটাকে আমরা বলেছি, ক্লাস 10-ও নবজাগরণ পড়েছিল তাই তো, তো সেই নবজাগরণ সম্পর্কে হচ্ছে এখানে আমরা পাবো, সেইগুলোকে আবার ডিটেলসে দেখতে হবে। রেনেসা নিয়ে বিতর্ক, নবজাগরণ নিয়ে বিতর্ক, রেনেসা বলতে নবজাগরণ, কে কি বলছে সেই তর্ক বিতর্ক এখানের মধ্যে পেতে হবে। আর যখন তর্ক বিতর্ক হবে তার নেগেটিভ দিকও আর পজিটিভ দিক, সব দিকগুলোই হচ্ছে আমাদেরকে দেখতে হবে। তারপরে কি রোমান ক্যাথলিক চার্চ এবং হচ্ছে প্রোটেস্টান্ট আন্দোলন। এবার ব্যাপারটা কি দেখো, খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে না মানে দুই শ্রেণীগোষ্ঠীর মানুষে থাকে। এক শ্রেণীগোষ্ঠীর মানুষেরা কি হচ্ছে ক্যাথলিক আর হচ্ছে রোমান চার্চ, দুজনের মধ্যে হচ্ছে এরকম প্রটেস্টান্ট আর হচ্ছে তোমার হচ্ছে থাকে হচ্ছে কি ক্যাথলিক, দুটো চার্চ হয়, ঠিক আছে। প্রটেস্টান্ট ক্যাথলিক মানে কি দুটো ধর্ম হিসেবে, দুটো আলাদা আলাদা, তারা হচ্ছে ভগবানকে পুজো করে, মানে ভগবান একই কিন্তু তাদের কালচারটা আলাদা থাকে। এরা আলাদা একটা মতাদর্শ, যেমন যদি আমি বাংলার ক্ষেত্রে বলি, এরা আলাদা একটা মতাদর্শ, ওরা একটা আলাদা মতাদর্শ। যেমন হচ্ছে কি যদি আমরা ভারতের ক্ষেত্রে বলি, কিছু মানুষ হচ্ছে মূর্তি পূজায় বিশ্বাসী, কিছু মানুষ মূর্তি পূজায় বিশ্বাসী নয়। যখন আমরা পড়েছিলাম রাজা রামমোহন রায় কিংবা বিদ্যাসাগর, তো সব কিছু ওই টপিকগুলো যখন নবজাগরণের টাইমে পড়ছিলাম, যে এরকম দেখছিলাম যে অনেক মানুষের কিন্তু অনেক ধরনের মতামত রয়েছে, ভগবানকে দুজনেই বিশ্বাস করছে কিন্তু তাদের কি দৃষ্টিভঙ্গিটা আলাদা। তো সেরকমই কি এখানে আছে ক্যাথলিক আর প্রটেস্টান্ট, এরকম কি হচ্ছে যে বিভিন্ন ডিফারেন্স খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে, তো সেই জিনিসগুলো এখানে রয়েছে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে পড়তে হবে। তারপরে কি রয়েছে, তারপরে আর তোমাদের থাকবে হচ্ছে ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন এবং এই জিনিসগুলো। ওইখানে নবজাগরণ সব কিছু দেখলাম, তাহলে কি ভারতের ক্ষেত্রে চার্চ দেখছি, আর ভারতের ক্ষেত্রে দেখলাম না ভক্তি, সুফি আন্দোলন, এই সব জিনিসগুলো যা যা ঘটেছিল এইগুলো। আর চলো লাস্ট যেটা হবে তোমাদের ইউনিট 6। ইউনিট 6-এ কি রয়েছে, দিগন্তের প্রসার। দিগন্তের প্রসার এইটা। এবার এখানে কি রয়েছে, এখানে জাদুবিদ্যা থেকে কি করে হচ্ছে সামাজিক মুক্তি পেল, কুসংস্কার থেকে কিভাবে মুক্তি পেল, তো সেইগুলো। তারপরে কি জ্যোতিষ শাস্ত্র থেকে কিভাবে হচ্ছে জ্যোতিষ বিদ্যা এলো, এবং হচ্ছে সৌরকেন্দ্রিক মহাবিশ্ব কিভাবে হচ্ছে মহাবিশ্ব সৌরকেন্দ্রিক হলো সেইটা, ভৌগোলিক অনুসন্ধান এবং হচ্ছে নতুন ভৌগোলিক জ্ঞান, প্রযুক্তির অগ্রগতি, তারপরে কৃষি, সামরিক, জাহাজ নির্মাণের প্রযুক্তি, পশ্চিম ইউরোপের হচ্ছে মুদ্রণ শিল্প, এই সব কিছু এইখানে। এবং কি হচ্ছে চীন, জাপান, এছাড়াও এর অবদানের ফলে রেফারেন্স মুদ্রণের হচ্ছে শিল্প ও তার বিশ্ব, মানে এই সব গোটা বিশ্বের মধ্যে কি এফেক্ট করছে, এই কিভাবে আপডেট হচ্ছে, পুরাতন জায়গা থেকে মানুষ নতুনের দিকে কিভাবে আসছে, পুরাতন কুসংস্কার বলো কিংবা যাই কিছু বলো সেইগুলোকে ছেড়ে দিয়ে মানুষ নতুনের দিকে কিভাবে হচ্ছে এগিয়ে যাচ্ছে, সেইগুলোই আছে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 6-এ। চ্যাপ্টার 6 এইভাবে নিয়ে ইতিহাস কোথা দিয়ে শুরু হয়েছিল, ইতিহাসের ধারণা 1 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করে চ্যাপ্টার 6-এ কীভাবে মানুষ হচ্ছে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে সেইখানে এন্ড হবে। এই দুটো মিলিয়ে দুটো সেমিস্টার, 1 থেকে 3 একটা জায়গা এবং 3 থেকে 6 একটা জায়গা, দুটো সেমিস্টার নিয়ে তোমার ফাইনাল এক্সামে রেজাল্ট আউট হবে। যাই হোক, ইতিহাসের টপিকগুলো ছিল এটা, কিন্তু আমি কখনোই কাউকে ডিমোটিভেট করবো না যে এরকম লাগে আরে বাবা ইতিহাস হবে না বা কিছু না, ইতিহাস হয়ে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু তোমাকে ফার্স্ট যেটা দেখতে হবে যে ইতিহাস ভালো লাগছে কি না। ইতিহাস যদি ভালো লাগে তুমি এটাকে কভার আপ করে দিতে পারবে, ইতিহাস যদি বোরিং লাগে তাহলে তুমি এটাকে কভার আপ করতে পারবে না। এবার ইতিহাস ভালো লাগছে না বোরিং লাগছে কীভাবে তুমি বুঝবে, এটা হচ্ছে সবথেকে সহজ উপায় এটা, যে এরকম হতে পারে তুমি যার কাছে পড়ছো কিংবা তুমি যেখান থেকে পড়েছো যেরকমভাবে পড়েছো সেখানে তুমি হচ্ছে বুঝতে পারোনি, যার জন্য ইতিহাস খারাপ লাগে।
আর এটা পুরো ন্যাচারাল জিনিস হতে পারে যে সত্যি তুমি পড়ছো, দেখছো ঠিকঠাক আছে, কিন্তু তোমার মন থেকে ভালো লাগে না। যদি মন থেকে ভালো না লাগে তুমি তাহলে ইতিহাস নিও না। আর যদি তোমার বোঝার সমস্যা থেকে থাকে যার জন্য তুমি ইতিহাস বুঝতে পারছো না, কিন্তু হঠাৎ করে তুমি একটা কোনো ক্লাস দেখছো, তুমি আমারও কোনো প্রিভিয়াস ক্লাস দেখতে পারো, দেখে মনে হচ্ছে যে আরে না এইসব সব তো আমি বুঝতে পারছি, ইতিহাস আমার ভালো লাগছে, তবে তুমি ইতিহাস নাও। এই যাই কিছু শর্ট কোশ্চেন আসুক না কেন, যাই হোক না কেন, তুমি সেগুলোকে ক্লিয়ার করে দিতে পারো, কোনো সমস্যা থাকবে না। আর তুমি ভালো একটা নাম্বার স্কোর করে বেরোতে পারবে। তো যাই হোক, এই ছিল হচ্ছে টোটাল রহস্য, টোটাল সেমিস্টারের রহস্য। আমার মনে হয় না কোথাও কিছু সমস্যা হবে, আর কোথাও বুঝতে সমস্যা হয়েছে, যদি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। গ্রুপের কথা বললাম, সেখান থেকে তুমি আমার সাথে কানেক্ট করে নিতে পারবে। তবে আজ এটাই থাকে, এবং হচ্ছে পরবর্তী সময় যেহেতু শর্ট কোশ্চেনের উপর বেস থাকবে, তো তাহলে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা কিরকম কি স্ট্রাকচার বানালে তোমার সব থেকে বেশি মনে থাকতে পারে, তো সেই সব নিয়েও কিন্তু ক্লাস আসতে থাকবে। নো টেনশন। যদি ভাবো ইতিহাস নিয়ে এগোবে, তাহলে মন শক্ত করে নাও, এগোতে শুরু করে দাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা, বাই বাই।